প্রেত প্রেয়সী। ভয়ঙ্কর ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগতম। আমাদের চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, ভূতের কাহিনীটি শুরু করা যাক। বাংলার প্রত্যন্ত জনপদে বাঁশগাছিয়া নামের একটি ছোট্ট গ্রাম। চারপাশে বিশাল বাঁশবন, যেখানে সূর্যের আলো খুব কম ঢোকে। গ্রামের মানুষ চাষবাস করে খায়, কিন্তু সবাই অদ্ভুত এক ভয়ে দিন কাটায়। কারণ এই গ্রামের বাঁশবন নিয়ে আছে শতবর্ষ পুরনো এক ভয়ঙ্কর অভিশাপ। অরিন্দম গরিব কৃষক পরিবারের ছেলে, পরিশ্রমী আর সৎ। মাধবী জমিদার হরিদ্বার রায়ের একমাত্র কন্যা, রূপে গুণে অতুলনীয়া। একদিন বাঁশবনের ভেতর গানের সুরে দুজনের পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে শপথ। জীবন মৃত্যু যাই আসুক, আমরা একসাথে থাকব। তাদের প্রেম খবর হয়ে ছড়িয়ে পড়ে। জমিদার ক্রোধান্বিত হন। গ্রামবাসী ভয় পায়। কেউ বলে এই সম্পর্ক গ্রামে অমঙ্গল ডেকে আনবে। তবুও অরিন্দম আর মাধবী চুপি চুপি বাঁশবনে দেখা করত। চাঁদের আলোয় তারা ভবিষ্যৎ স্বপ্ন আঁকত। এক রাতে অরিন্দমকে ধরে নিয়ে যায় গ্রামবাসীরা। বাঁশবনের ভেতর মশালের আলোয় তাকে পিটিয়ে হত্যা করা হয়। অন্যদিকে মাধবী জমিদার বাড়ির দোতলায় আটকে রাখা হয়েছিল। জানালার ফাঁক দিয়ে সে অরিন্দমের মৃত্যু দেখে। আর্তচিৎকারে সে জানালা ভেঙে লাফ দেয়। সেখানেই মৃত্যু। মাধবী আর অরিন্দমের মৃত্যুতে বন কেঁপে ওঠে। সেই রাত থেকে শোনা যায় অদ্ভুত কান্নার শব্দ, ভেসে আসে বীণার সুর। গ্রামবাসী বলে বাঁশবনে একজোড়া ছায়া হাত ধরে হাঁটে। তাদের চোখ লাল আগুনের মতো জ্বলে। বছরের পর বছর কেটে যায়। একজন কাঠুরে বাঁশ কাটতে গিয়ে আর ফিরে আসেনি। একবার গ্রামের দুজন কিশোর রাতে সাহস করে বাঁশবনে যায়। পরদিন তারা দুজনেই পাগল হয়ে ফেরে। মুখে শুধু একটাই কথা, ঘুরে বেড়েছে। গ্রামের লোভী লোক হরিচরণ শুনেছিল জমিদার বাড়ির গুপ্তধনের কথা। এক রাতে সে একা বাঁশবনে যায়। বাতাস ঠান্ডা হয়ে আসে, বাঁশ দুলতে থাকে অদ্ভুত শব্দে। হঠাৎ ভেসে আসে কণ্ঠস্বর, অরিন্দম, আমাকে ছেড়ে যেও না। সে ভয়ে পালাতে যায়, কিন্তু দুটো ছায়া তার সামনে এসে দাঁড়ায়। পরদিন সকালে তার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়। এরপর থেকে কেউ বাঁশবনে যায় না। পূর্ণিমার রাতে যদি কেউ গান শোনে, তার মৃত্যু নিশ্চিত হয়। বাঁশবনের পাশ দিয়ে যাওয়ার সময়ও মানুষ মন্ত্র পড়ে, নইলে দুর্ভাগ্য নেমে আসে। কয়েক দশক পর শহর থেকে এক গবেষক আসেন, নাম অনিরুদ্ধ। তিনি ভূতের গল্পে বিশ্বাস করেন না। শোনেন প্রেতপ্রেয়সীর কাহিনী আর সিদ্ধান্ত নেন রাতের বেলা বাঁশবনে যাবেন সত্য উদ্ঘাটন করতে। গ্রামবাসী বাধা দেয়, কিন্তু তিনি শোনেন না। পূর্ণিমার রাতে অনিরুদ্ধ বাঁশবনে প্রবেশ করেন, হাতে শুধু টর্চ আর ক্যামেরা। বনের ভেতর অদ্ভুত শীতলতা, বাতাস নেই, তবুও বাঁশ দুলছে। হঠাৎ কানে আসে গান, যেন মাধবীর কণ্ঠস্বর। তারপরেই টর্চ নিভে যায়। সামনে দেখা যায় একজোড়া প্রেত হাত ধরে দাঁড়িয়ে। অনিরুদ্ধের শরীর অবশ হয়ে যায়, ক্যামেরা পড়ে যায় মাটিতে। পরদিন সকালে গ্রামবাসীরা বাঁশবনের ভেতর থেকে অনিরুদ্ধকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার ক্যামেরায় রেকর্ড হয়েছিল এক জোড়া ছায়া হাত ধরে হাঁটছে। তাদের চোখ থেকে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। অনিরুদ্ধ জ্ঞান ফেরার পর গ্রাম ছাড়ে, আর কখনো ফিরে আসে না। কিন্তু গ্রামবাসী বিশ্বাস করে অরিন্দম আর মাধবীর প্রেম কোনোদিন শেষ হয়নি। তারা চিরকাল প্রেতপ্রেয়সী হয়ে বাঁশবনের ভেতর ঘুরে বেড়াচ্ছে। যতদিন না কেউ তাদের আত্মাকে শান্তি দেবে, ততদিন এই অভিশাপ চলবে। মন এখনও বাঁশগাছিয়ার মানুষ রাতে বাঁশবনের দিকে তাকায় না, কারণ তারা জানে প্রেতপ্রেয়সী এখনও আছে, হাত ধরে, চোখে আগুন নিয়ে, সেই ভয়ঙ্কর বনের গভীরে। বছরের পর বছর বাঁশগাছিয়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। একদিন দূর দূরান্ত থেকে আসেন এক তান্ত্রিক, নাম তার ত্রিলোচননাথ। তিনি শোনেন প্রেতপ্রেয়সীর কাহিনী।
গ্রামের প্রবীণরা তাকে অনুরোধ করে, ওদের আত্মাকে মুক্তি দিন মহারাজ, না হলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। ত্রিলোচননাথ গভীর চিন্তায় পড়ে যান। তিনি বলেন, এই প্রেত যুগলকে মুক্ত করতে হলে তাদের প্রেমকে পূর্ণ করতে হবে, তাদের অসমাপ্ত বিয়েকে শেষ করতে হবে। তবে সাবধান, মাঝপথে যদি বাধা আসে তবে গ্রামে মহাপ্রলয় নামবে। গ্রামবাসীরা ভয়ে কাঁপতে কাঁপতে সম্মতি দেয়। পূর্ণিমার রাত বেছে নেওয়া হয়। বাঁশবনের ভেতর সাজানো হয় পিঁড়ি, ফুল আর প্রদীপ। কিন্তু বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। বাঁশগুলো অদ্ভুত শব্দ করতে শুরু করে। ত্রিলোচননাথ মন্ত্র জপতে থাকেন। কিছুক্ষণের মধ্যে কুয়াশার ভেতর থেকে দেখা যায় অরিন্দম আর মাধবীর ছায়া। তাদের চোখ আর আগুন নেই, বরং অদ্ভুত বিষণ্ণতা। ঠিক যখন বিয়ের মন্ত্র পড়া শুরু হলো, তখনই গ্রামের এক লোভী মানুষ গোপাল দৌড়ে এসে বাধা দেয়। সে চিৎকার করে বলে, এসব মিথ্যে, আমি এই গুপ্ত ধন নেব। সে বাঁশবনে রাখা ধূপ আর ফুল লাথি মেরে ফেলে দেয়। এক মুহূর্তে পুরো বন কেঁপে ওঠে। বাতাস শো শো শব্দ করে। অরিন্দম আর মাধবীর ছায়া ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাদের চোখ আবার লাল হয়ে ওঠে। গোপালের বুক চিরে যায়, আর মুহূর্তের মধ্যেই সে মৃতদেহে পরিণত হয়। ত্রিলোচননাথ প্রাণপণে মন্ত্র পড়তে থাকেন। গ্রামের সবাই আতঙ্কে ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ আকাশে চাঁদ লাল হয়ে ওঠে, যেন রক্তের চাঁদ। অরিন্দম আর মাধবী হাত ধরে দাঁড়িয়ে, তাদের মুখে অদ্ভুত হাসি। মাধবীর কণ্ঠস্বর ভেসে আসে, আমরা একসাথে, কিন্তু কেউ আমাদের শান্তি দিল না। এখন এই গ্রাম আমাদের কবর হবে। ত্রিলোচননাথ চিৎকার করে বলেন, সবাই চোখ বন্ধ করো, ওদের নাম উচ্চারণ করো না। তিনি নিজের রক্ত দিয়ে একটি যজ্ঞকুণ্ড তৈরি করেন। আগুনে ঘি ঢেলে চূড়ান্ত মন্ত্রোচ্চারণ শুরু করেন। বনের ভেতর দুলতে থাকা বাঁশগুলো যেন কাঁদতে শুরু করে। অরিন্দম আর মাধবী হাহাকার করতে করতে আগুনের মধ্যে প্রবেশ করে। এক মুহূর্তে তারা ধোঁয়ার মতো মিলিয়ে যায়। সব শান্ত হয়ে যায়। বাতাস হালকা হয়, চাঁদ আবার সাদা হয়ে ওঠে। গ্রামবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, প্রেত প্রেয়সী অবশেষে মুক্তি পেয়েছে। কিন্তু কয়েকদিন পর রাতের আধারে গ্রামের এক তরুণী বাঁশবনের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার কানে ভেসে আসে গানের সুর, অরিন্দম, আমাকে ছেড়ে যেও না। তরুণী ঘুরে দাঁড়ায় আর দেখে মাধবী দাঁড়িয়ে আছে, চোখ লাল হয়ে জ্বলছে, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। ত্রিলোচননাথের আচার হয়তো কিছুদিনের জন্য শান্তি এনেছিল, কিন্তু প্রেত প্রেয়সীর অভিশাপ চিরকালীন। তাদের প্রেম এত গভীর যে মৃত্যু, আচার কিংবা সময়ও তাকে মুছতে পারে না। মন এখনো বাঁশবনের ভেতর হাত ধরে হাঁটে প্রেত প্রেয়সী, আর যে কেউ তাদের প্রেমের পথে বাধা দিলে তার মৃত্যু নিশ্চিত। আমাদের ভূতের কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার প্রতি ভালোবাসা রইল। পরবর্তী ভূতের কাহিনীটি শোনার জন্য অপেক্ষায় থাকুন।